করোনাতে আতঙ্ক নয় সচেতনতা চাই রে, বাঁচতে হলে জানতে হবে সঠিক তথ্য ভাই রে, সঠিক তথ্য ভাই রে। করোনাতে আতঙ্ক নয় সচেতনতা চাই রে, বাঁচতে হলে জানতে হবে সঠিক তথ্য ভাই রে, সঠিক তথ্য ভাই রে। ঘন ঘন সাবান পানিতে হাত ধোয়া চাই রে, বাইরে গেলে সঠিক নিয়মে মাস্ক পরি ভাই রে, মাস্ক পরি ভাই রে। ঘন ঘন সাবান পানিতে হাত ধোয়া চাই রে, বাইরে গেলে সঠিক নিয়মে মাস্ক পরি ভাই রে, মাস্ক পরি ভাই রে। করোনাতে আতঙ্ক নয় সচেতনতা চাই রে, বাঁচতে হলে জানতে হবে সঠিক তথ্য ভাই রে, সঠিক তথ্য ভাই রে। করোনাতে আতঙ্ক নয় সচেতনতা চাই রে, বাঁচতে হলে জানতে হবে সঠিক তথ্য ভাই রে, 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 সঠিক তথ্য ভাই রে। সুপ্রিয় শ্রোতা বন্ধু, আপনারা শুনছেন বরেন্দ্র রেডিও ৯৯.২ FM। সকলকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি করোনা প্রতিরোধ, জনসচেতনতা সৃষ্টি, স্বাস্থ্যসেবা, গুজব, অপপ্রচার ও তথ্যের মহামারী রোধ ও অভিযোজন বিষয়ে ফোন ইন অনুষ্ঠান হ্যালো ডাক্তার। আজকের বিষয় করোনায় সহিংসতামুক্ত পরিবার, বিশেষ করে নারীর শারীরিক, মানসিক ও যৌন নির্যাতন। পুরো আয়োজন জুড়ে আপনাদের সাথে আছি আমি নাজনীন নাহার শেমু। আপনারা শুনছেন বরেন্দ্র রেডিও ৯৯.২ FM। অনুষ্ঠানটি দ্য আমেরিকান সেন্টার ঢাকা এবং বাংলাদেশ এনজিওস নেটওয়ার্ক ফর রেডিও অ্যান্ড কমিউনিকেশন BNNRC'র কারিগরি সহায়তায় নির্মিত। এই অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত জানাতে পারেন ফেসবুক এবং SMS এর মাধ্যমে। আমাদের ফেসবুক ঠিকানা www.facebook.com/বরেন্দ্ররেডিওনওগাঁ। আর যারা SMS এর মাধ্যমে প্রশ্ন করতে চান, মতামত জানাতে চান, তাদের জন্য বলছি আপনার মোবাইলে রাইট মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন আরবি স্পেস আপনার নেম স্পেস লোকেশন এবং আরও একটি স্পেস দিয়ে আপনার মতামত লিখিয়ে পাঠিয়ে দিন 7171 এই নম্বরে। শ্রোতা বন্ধুরা, বাংলাদেশে সম্ভবত এমন একটা দিন নেই যেদিন নারী ও শিশুর উপর অমানবিক নির্যাতন ও অত্যাচারের লোমহর্ষক খবর প্রকাশ হয় না। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আজ আমাদের সাথে হ্যালো ডাক্তার অনুষ্ঠানে ফোন কলের মাধ্যমে যুক্ত আছেন ডাক্তার শাহাদাত রাজিন সাগর, পরিচালক NS কনসালটেশন সেন্টার, মান্দা, নওগাঁ। তিনি আমাদের সঠিক তথ্য দেবেন, আমাদের কর্তব্যগুলো স্মরণ করিয়ে দেবেন, আপনাদের প্রশ্নের সঠিক উত্তর দেবেন। স্যার, আজকের অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি আল্লাহর রহমতে, এবং সেই সাথে এই অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। সুপ্রিয় শ্রোতা বন্ধু, প্রতিদিনই খবর শুনছি করোনা নিয়ে। শ্রোতা, অনুষ্ঠানের শুরুতেই শুনব নওগাঁর করোনা পরিস্থিতি। নওগাঁয় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ২৪ জনের মৃত্যু হয়েছে, আর শনাক্ত রোগীর সংখ্যা ১৩৮৬ জন। নওগাঁ জেলার সিভিল সার্জনের ওয়েবসাইট থেকে করোনা ভাইরাস পরিস্থিতির এই সবশেষ তথ্য জানা যায়। উপজেলা বিভাজনে শনাক্ত রোগীর সংখ্যা: সদরে ৫৫০, রানীনগর ৬০, আত্রাই ৩৫, মহাদেবপুর ১১৩, মান্দা ৫৪, বদলগাছি ১১৯, পত্নীতলা ১০৪, ধামইরহাট ৫৮, নিয়ামতপুর ৭৩, সাপাহার ১৩১ এবং পোরশায় ৮৯ জন। শনাক্ত রোগীদের মধ্যে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন ১০ জন, আর অন্য রোগীরা নিজ নিজ বাসায় চিকিৎসাধীন অবস্থায় আছেন। উপজেলা বিভাজনে মৃত রোগীর সংখ্যা: সদরে ১০, মহাদেবপুর ৩, ধামইরহাট ২, বদলগাছি ২ এবং আত্রাই, মান্দা, পত্নীতলা, ধামইরহাট, নিয়ামতপুর, সাপাহার এবং
পোরশায় 1 জন করে। এদিকে এই পর্যন্ত নওগাঁয় চিকিৎসাধীন 1309 জন রোগী সুস্থ হয়ে উঠেছেন। উপজেলা ভিত্তিক সুস্থ রোগীর সংখ্যা সদরে 516, রানীনগর 59, আত্রাই 33, মহদেবপুর 106, মান্দা 50, বদলগাছি 109, পত্নীতলা 102, ধামইরহাট 49, নিয়ামতপুর 69, সাপাহার 129 এবং পোরশায় 87 জন। সিভিল সার্জনের তথ্যানুযায়ী নওগাঁয় ছাড়পত্রের পর হোম কোয়ারেন্টাইনরত ব্যক্তির সংখ্যা 315 জন, আর ছাড়পত্রের পর প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনরত ব্যক্তির সংখ্যা 1 জন। এতক্ষণ শুনছিলাম নওগাঁর করোনা পরিস্থিতি নিয়ে স্থানীয় সংবাদ। প্রিয় শ্রোতা, করোনা বিষয়ক আপনার কোনো প্রশ্ন থাকলে সরাসরি আমাদের জানাতে পারেন। অনুষ্ঠানে প্রশ্ন করতে ডায়াল করুন 01-797-658191 এই নম্বরে। নম্বরটি আবারও বলছি 01-797-658191 এই নম্বরে। স্যার, অনুষ্ঠানের শুরুতেই আপনার কাছে যে বিষয়টি জানতে চাইব সেটি হচ্ছে নারীদের প্রতি সহিংসতা বলতে আমরা কি বুঝি? জি, ধন্যবাদ আপনাকে। নারীদের প্রতি সহিংসতা বলতে আমরা নারীদের বিরুদ্ধে যে নিপীড়ন, নির্যাতন, অত্যাচার বা অতিরিক্ত শাসন বা যৌন হয়রানি, এই জিনিসগুলো আমরা বুঝি যে এটা নারী সহিংসতা। এখানে দেখুন যে নারীদের প্রতি জোর করা, যেমন জোর জবরদস্তি করে বিয়ে দেওয়া, যেটা যদি ইচ্ছার বিরুদ্ধে হয় সেটাও কিন্তু নারী সহিংসতা। বা নারীদের প্রতি যে নিন্দা বা নিন্দামূলক যে কাজগুলো সেটাও কিন্তু নারী সহিংসতা। এছাড়াও যে কর্মক্ষেত্রেও যদি দেখা যাচ্ছে যে ঠিকঠাক নারী অধিকার না দিয়ে বেতন কাঠামোটা পরিবর্তন করা, বা দেখা যাচ্ছে যে পুরুষের চাইতে নারীদের বেতন কম, এরকম জিনিসগুলোও কিন্তু নারী সহিংসতার মধ্যে পড়ে। জি, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আর সেই সাথে আরেকটি প্রশ্ন করতে চাই, করোনাকালীন সময়ে নারীরা কি ধরনের সহিংসতার সম্মুখীন হচ্ছে যদি একটু বলতেন। জি, ধন্যবাদ আপনাকে। করোনাকালীন সময় নারী সহিংসতার মধ্যে উল্লেখযোগ্য জিনিসগুলো হচ্ছে পারিবারিকভাবে যে নির্যাতনের শিকার হচ্ছে প্রতিনিয়ত নারীরা, এই জিনিসগুলো কিন্তু বেশি লক্ষ্য করা যাচ্ছে। যেমন খবরের পাতা বা সোশ্যাল মিডিয়াতে আমরা লক্ষ্য করছি যে নারী নির্যাতন বা যৌন নিপীড়ন, বা দেখা যাচ্ছে যে শারীরিকভাবে নির্যাতন করছে। তো পারিবারিকভাবে এই করোনাকালীন সময় পারিবারিকভাবে এই নির্যাতনের শিকারগুলো বেশি লক্ষ্য করা যাচ্ছে। সুতরাং আমি বলতে চাচ্ছি যে করোনাকালীন সময় পারিবারিক থেকে যে অত্যাচার, নিপীড়ন, যে নির্যাতন হচ্ছে, সেটাই কিন্তু বর্তমানে নারী সহিংসতার বেশি লক্ষ্য করা যাচ্ছে পারিবারিকভাবে। আপনাকে ধন্যবাদ জানাচ্ছি যে নারী সহিংসতার যে সম্মুখীন হচ্ছেন নারীরা করোনাকালীন সময়, সেই বিষয়গুলো তুলে ধরেছেন। আরেকটি প্রশ্ন আপনার কাছে জানতে চাইব যে নারীদের প্রতি সহিংসতা দূর করতে কাদের বেশি সচেতনতা অবলম্বন অথবা এগিয়ে আসতে হবে বলে মনে করেন? জি, ধন্যবাদ আপনাকে। আসলে নারী সহিংসতা রোধ করতে হলে অবশ্যই নারী অধিকার প্রতিষ্ঠিত করতে হবে, আর সেই সাথে পরিবারের সদস্যদের কিন্তু এগিয়ে আসতে হবে। যারা পিতামাতা বা সংসার জীবনে যারা স্বামী রয়েছে, তাদের কিন্তু নারীদের প্রতি অত্যাচার নয়, বরং সহানুভূতিশীল এবং ভালোবাসার দৃষ্টিকোণ থেকে দেখতে হবে। তো আমি মনে করি যে যেমন ইভটিজিং এর ব্যাপারটা, সেটা কিন্তু সমাজে যদি যারা সমাজসেবক বা সমাজে যারা গুরুজন ব্যক্তি, তারা যদি বা প্রশাসন, রাষ্ট্রীয় দিক থেকে যদি বিবেচনা করা হয়, যদি প্রশাসনটা সক্রিয়ভাবে ভূমিকা গ্রহণ করে থাকে, তাহলে কিন্তু এরকম সহিংসতা থেকে নারীরা মুক্তি পাবে বলে মনে করছি। জি, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। নারীরা ঘরে থাকাকালীন সময়ে করোনা ভাইরাস প্রতিরোধে কি কি সাবধানতা অবলম্বন করলে উপকৃত হবেন বলে মনে করেন? জি, ধন্যবাদ আপনাকে। অসম্ভব সুন্দর একটি প্রশ্ন করেছেন। নারীরা ঘরে থাকাকালীন সময়ে যেই স্বাস্থ্যবিধি রয়েছে আইডিসিআর এর বা বাংলাদেশ স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক নির্দেশিত যেই স্বাস্থ্যবিধি, সাবান পানি দিয়ে ঘন ঘন হাত পরিষ্কার করা, হ্যান্ড স্যানিটাইজার ইউজ করা, আর ঘরে থাকাকালীন সময়ে মাস্ক ব্যবহার না করলেও চলে, যেহেতু পরিবারের সদস্যরা সবাই সংস্পর্শে থাকে। সেক্ষেত্রে অবশ্যই সকলেই, পরিবারের সকল সদস্যদের সুরক্ষার জন্য সকলেই এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে যে পরিবারের কোন সদস্য যদি কর্মের খাতিরে বা কর্মস্থলে যাওয়ার জন্য যদি ঘরের বাইরে যেতে হয়, সেক্ষেত্রে
কর্মস্থল থেকে ফিরে আসার সময় অবশ্যই তার পরিহিত পোশাক যেগুলো রয়েছে সেগুলো খুলে তারপরে তাকে সাবান পানি দিয়ে গোসল করানোর পরে ঘরের ভিতরে প্রবেশ করানো। আর অবশ্যই ভিটামিন সি জাতীয় খাবার এবং পুষ্টিকর খাবার খেতে হবে, তাহলে এই সচেতন থেকে এই সংক্রমণটি প্রতিরোধ করা সম্ভব। জি, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি এবং সেই সাথে নারীদের আরও কিছু কাজের কথা এই মুহূর্তে বলতে চাই যে নারীরা প্রতিনিয়তই ঘর এবং ঘরের আশপাশের জায়গাগুলো অবশ্যই একটু ব্লিচিং পাউডার দিয়ে পরিষ্কার করে নিতে পারেন এবং ঘর ক্লিনের বিষয়টা কিন্তু থাকছে যে সকালে একবার অথবা বিকেলে আরেকবার এটা পরিষ্কার করা দরকার এবং সকালে ঘুম থেকে ওঠার পরে জানালা দরজাগুলো খুলে দিয়ে ঘরের হাওয়াটাকে বের করে দেয় এবং বাহিরের হাওয়াটাকে ভিতরে প্রবেশের মাধ্যমে কিন্তু সুস্থ থাকার একটি জায়গা তৈরি হতে পারে। তো স্যার, আমরা যে জায়গায় ছিলাম, আরেকটি প্রশ্ন আপনাকে করতে চাই যে নারীর শারীরিক, মানসিক ও যৌন নির্যাতন প্রতিরোধে একজন নারীর পরিবারের অবদান কতটুকু বলে মনে করেন? জি, ধন্যবাদ আপনাকে। একজন নারীর শারীরিক নির্যাতন বা মানসিক নির্যাতন বা যৌন নির্যাতন, যে নির্যাতনই হোক, যে সহিংসতার সম্মুখীনই হোক আর কি, তো নারীদের এই নির্যাতন প্রতিরোধে একজন নারীর পরিবার, বিশেষ করে শ্বশুরবাড়ির পরিবারের কথা বলি, শ্বশুরবাড়ির স্বামী, শ্বশুর, শাশুড়ি, এরা যদি আসলে সহানুভূতিশীল হয়, একজন নারী যে একটা পরিবারের সদস্য এমনটা যদি মনে করে, আর যদি মনে করে যে না একটা নারী সে তো সামান্য কিছু, তবে নারীদের ছোট করে কিছু দেখার কিছু নেই। তবে আমি বলবো যে নারী নির্যাতনটা রোধ করতে হলে অবশ্যই নারী অধিকার সম্বন্ধে জানতে হবে এবং প্রত্যেকটা পরিবারের যারা রয়েছে, স্বামী, শ্বশুর, শাশুড়ি, এদের সহানুভূতিশীল হতে হবে। যে আমি মনে করি ব্যক্তিগতভাবে যে একটা নারী তার পরিবার, তার পিতামাতা বা আত্মীয় স্বজন ছেড়ে একটা স্বামীর বাড়িতে যখন আসে তখন সব কিছু ছেড়ে আসতে হয়। তো সেক্ষেত্রে একটা নারীকে যখন নির্যাতন বা শারীরিকভাবে নির্যাতন বা মানসিকভাবে যে নির্যাতন করে, তো এই জিনিসগুলো যদি একবার খেয়াল করে যে না একটা নারী তো আমাদের পরিবারের সুরক্ষার জন্য বা আমাদের পরিবারের জন্য প্রতিনিয়ত পরিশ্রম করে যাচ্ছে, তো তাকে কেন আমরা কোনো নির্যাতন করব, শারীরিক বা মানসিকভাবে নির্যাতন করব? এই জিনিসগুলো যদি আমরা খেয়াল করি তো তাহলে কিন্তু নির্যাতন বা শারীরিক বা মানসিক যে নির্যাতনের কথা বলা হয়েছে সেটা আসলে একটা মানবিক দৃষ্টিকোণ থেকে সেটা আসবে না। তো আমি মনে করি যে একটা নারী কিন্তু সবচাইতে বেশি নির্যাতিত হয় পরিবারের কাছ থেকেই, সেটা মানসিকভাবে হোক, শ্বশুরবাড়ির পরিবার যেটা বলা হয়। আমাদের এমনও গ্রামাঞ্চলে যেই গ্রামীণ জনগোষ্ঠীতে এটা লক্ষ্য করা যায় যে যৌতুকের দায় এখনও কিন্তু সেটা প্রচলিত রয়েছে। যৌতুকের দায় কিন্তু শারীরিকভাবে বা মানসিকভাবে নির্যাতন করছে এবং এমনকি খুন পর্যন্ত অনেক আমরা খবর দেখেছি যে যৌতুকের দায়ে কিন্তু নারী নির্যাতিত হচ্ছে বা গৃহবধূকে অত্যাচার গৃহবধূ ফেলে দিয়েছে, ঠিক খুনেরও মতো একটা জঘন্যতম অপরাধ করছে। তো আমি মনে করি যে পরিবার এটার আরেকটা দিক কিন্তু খেয়াল রাখতে হবে যে বাল্যবিবাহ কিন্তু এর জন্য দায়ী। দেখা যাচ্ছে যে একটা ছোট্ট বাচ্চা যার খেলনা নিয়ে থাকার কথা, সেক্ষেত্রে পরিবারের জোরে বা পরিবারের দাবিতে সে কিন্তু বিয়েতে রাজি হচ্ছে। তো বিয়ে হওয়ার পরে যার একটা জিনিস আপনি খেয়াল করে দেখবেন, সুপ্রিয় শ্রোতা বন্ধুরা আপনারাও খেয়াল করে দেখবেন যে যার খেলনা নিয়ে পড়ে থাকার কথা, সে সংসারে কতটুকু বলবো যে সংসার কতটুকু বুঝবে বা সংসারে কতটুকু কাজকর্ম করবে। সেক্ষেত্রে শ্বশুরবাড়ির পরিবারের লোকজন তারা কিন্তু বলবে যে অন্যান্য পারিপার্শ্বিক লোকজনের দিকে লক্ষ্য রেখে বলবে যে তার ছেলের বউ বা এই মেয়েরা যে কাজকর্ম করে বা তারা সংসারের কাজকর্ম করে বা সংসারে যারা সক্রিয়, কিন্তু আমার ছেলের বউ কেন করছে না, এটা কিন্তু একটা দ্বন্দ্বের সৃষ্টি হতে পারে। তো সুতরাং আমি মনে করব যে পরিবারই এর একদম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। একটা নারীকে, শুধু নারী নয়, একটা নারীকে একজন মানুষ হিসেবে যদি আমরা লক্ষ্য করি যে একজন নারী নয়, সে একটা মানুষ। আমরা মানবিকতার দৃষ্টিকোণ থেকে বলি মানুষ, একটা অন্যান্য মানুষের যতটুকু অধিকার রয়েছে একজন নারীরও ততটুকুই অধিকার রয়েছে। সুতরাং আমি সবশেষে বলতে চাই যে একটা নারীর পরিবার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে একটা নারীর সহিংসতা দূর করতে।
আপনি যেটি বললেন যে শ্বশুর বাড়িতে নারীরা বেশি নির্যাতিত হচ্ছে, আমার যেটা ধারণা যে অনেক মেয়েরাও কিন্তু বাবা মায়ের পরিবারেও কিন্তু এরকমের সহিংসতার শিকার হয় বা মানসিকভাবে টর্চারের শিকার হয়। সেক্ষেত্রে শুধু শ্বশুর বাড়িকেই কি আপনি দায়ী করবেন, নাকি আপনার মেয়ের পরিবারকেও দায়ী করবেন? জি ধন্যবাদ আপনাকে। আমি ইতিপূর্বে বলেছি যে বাল্যবিবাহের যে কথাটা বলেছি, বাল্যবিবাহ যে করছে একটা একটা ছোট্ট বাচ্চা যার খেলনা নিয়ে পড়ে থাকার কথা, সেই বাচ্চাটা বিয়েতে রাজি হচ্ছে, এতে কিন্তু শ্বশুরবাড়ির লোকজনের দায় বলবো না আমি, যে মেয়ের পরিবার থেকেই কিন্তু তাকে জোর করে বিয়েটা দিচ্ছে। সুতরাং মেয়ের পরিবারও কিন্তু, আমি বলেছি যে পিতামাতা এবং শ্বশুর শাশুড়ি যারা রয়েছে তারাই কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। মানসিকভাবে নির্যাতনের যে ব্যাপারটা রয়েছে, হ্যাঁ এটা অবশ্যই যে ইচ্ছার বিরুদ্ধে, আমি প্রথমেই বলেছি যে সহিংসতা হচ্ছে সেগুলোই জোরপূর্বক কিছু করা বা ইচ্ছার বিরুদ্ধে কিছু করা। এটা কিন্তু একটা নারীর পিতামাতাও করতে পারে, একটা নারীর পিতামাতাও কিন্তু জোরপূর্বক কিছু করছে, সুতরাং সেটাও কিন্তু একটা সহিংসতার সৃষ্টি। সুতরাং আমি মনে করি যে একটা নারীর পরিবার, সেটা শ্বশুর বাড়ি হোক আর নিজের পরিবার হোক, সেই পরিবারই কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে সহিংসতা দূর করতে। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যে আপনি গুছিয়ে সেই বিষয়গুলো আমাদের মাঝে উপস্থাপন করেছেন। এবং সেই সাথে আরেকটি প্রশ্ন আপনার কাছে রাখতে চাই যে করোনাকালীন সময়ে নারী ও শিশুদের কি ধরনের সাবধানতা অবলম্বন করতে হবে, সে বিষয়টা যদি আমাদেরকে বলতেন। জি ধন্যবাদ আপনাকে। করোনাকালীন সময়ে যেটা আমি বারবার বলছি যে করোনাকালীন সময়ে অবশ্যই, যেহেতু এর কোনো প্রতিষেধক এখনো পর্যন্ত তৈরি হয়নি, সুতরাং অবশ্যই আমাদের সাবধান থাকতে হবে, নিজের সুরক্ষার জন্য সচেতন থাকতে হবে। আর সচেতন থাকার ক্ষেত্রে আমি ইতিপূর্বে বলেছি যে একজন আক্রান্ত ব্যক্তি তার হাঁচি কাশির মাধ্যমে বা তার সংস্পর্শে এলে একটা অন্য সুস্থ সাধারণ ব্যক্তি এ রোগে আক্রান্ত হতে পারে। তবে অবশ্যই আমাদের সেই দিকটা খেয়াল রাখতে হবে যে আমরা জনসমাগম এড়িয়ে চলবো, বাইরে যাওয়া থেকে বিরত থাকবো। আর বাচ্চাদের ব্যাপারটা যেটা, সেটা হয়তো বাইরে ঘোরাফেরা না করাই ভালো। আর চিত্ত বিনোদনের ব্যবস্থা করে দিতে হবে সেক্ষেত্রে। আর নারীদের ব্যাপারটাও ঠিক ওরকম, ঘরের বাইরে না যাওয়াই ভালো। কর্মসংস্থানের খাতিরে যদি কেউ ঘরের বাইরে যায়, অবশ্যই স্বাস্থ্যবিধি যেটা, সেটা অবলম্বন করতে হবে। আর অবশ্যই ভিটামিন সি জাতীয়, আমি বারবার বলি এক কথা যে ভিটামিন সি জাতীয় খাবার একটু বেশি খাওয়ার চেষ্টা করবেন, আর পুষ্টিকর খাবার অবশ্যই বেশি খাওয়ার চেষ্টা করবেন। আর একটা জিনিস খেয়াল রাখতে হবে, ঠান্ডা যেন না লাগে, এই দিকটা অবশ্যই খেয়াল রাখতে হবে। জি, আপনি একটু আগেই বললেন যে শিশুদের চিত্ত বিনোদনগুলো আসলে কি ধরনের হতে পারে, যাতে শিশুর মানসিক অবস্থাটা যেন ভালো থাকে, বা শিশুরাও যেন পরিবারের নানা ধরনের সহিংসতার জায়গাগুলো দেখে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে না পড়ে, সেই বিষয়ে আপনি কি বলবেন? জি ধন্যবাদ আপনাকে। আসলে চিত্ত বিনোদনের মাধ্যমটা অনেকগুলো রয়েছে, যেমন আপনি আমি বলি যে যদি টেলিভিশনে সিনেমা দেখা, আসলে এগুলো কিন্তু চিত্ত বিনোদন। তবে আমি বলবো না যে একটা বাচ্চাকে সিনেমা বা ওই দিকে আকর্ষিত করার। আমি যেটা বলতে পারি সেটা হচ্ছে, একটা বাচ্চাকে আপনি ছোট ছোট বয়সে যা আপনি শিখাবেন, সে কিন্তু খুব তাড়াতাড়ি শিখে যাবে। সুতরাং আমি বলবো যে চিত্রাঙ্কন থেকে শুরু করে সে একটা বাচ্চাকে চিত্র অঙ্কনের ব্যাপারটাতে আপনি একটু বেশি খেয়াল রাখবেন, যে বাচ্চাটা মানে আকর্ষিত করে তুলবেন। আপনার এটা দায়িত্ব সেই বাচ্চার পিতা মাতার, অবশ্যই সেই দিকটা খেয়াল রাখতে হবে। চিত্রাঙ্কন বা কবিতা আবৃত্তি বা দেখা যাচ্ছে সে গান বাজনাও করতে পারে, সেটা আবার ঘরে বসে আপনি তার সঙ্গ দেন, আপনি পিতামাতা আপনি তাকে সঙ্গ দিবেন। যেই জিনিসটা বাইরে বন্ধু বান্ধবরা সঙ্গ দিত বা বাইরে খেলাধুলার সময় অন্যরা যে সঙ্গটা দিত, সেটা আপনি সঙ্গ দেন, তাহলে অবশ্যই সে ঘরমুখী হবে, অবশ্যই ঘরে থাকবে এবং সেই বাহিরের চিত্ত বিনোদনটা কিন্তু সে ঘরেই পাবে। এতে একজন শিশু সুস্থ থাকতে পারে, সেই বিষয়টি আপনি আমাদেরকে বলেছেন। স্যার, আমাদের একটি ফোন কল এসেছে, আমরা সেই ফোন কলটি নিতে চাই। শ্রোতা কে ছিলেন আমাদের সাথে, নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করতে পারেন। আসসালামু আলাইকুম, আমি সুমন বলতেছি কেডির মোড় থেকে। স্যারের কাছে আমার প্রশ্ন হলো, এই যে মাস্ক, আসলে এই মাস্কটা ব্যবহারের যে নিয়মটা, সেটা যদি স্যার আরেকটা বার আমাদেরকে বলতেন।
ওয়ালাইকুম সালাম। শ্রোতা, আপনি যে প্রশ্নটি করেছেন, অবশ্যই আমাদের সাথে যিনি যুক্ত আছেন আলোচনায়, একজন ডক্টর, তার কাছ থেকে আমরা জেনে নিব সেই বিষয়টি। অবশ্যই আমাদের আলোচনার শুনতে থাকুন, আর অবশ্যই আপনার উত্তরটি পেয়ে যাবেন। ধন্যবাদ আপনাকে। স্যার, আপনি যে বিষয়টি শ্রোতার কাছ থেকে জানলেন, সেই বিষয়টি মাস্ক ব্যবহারের বিষয়টা যদি আরো একবার বলতেন। জি, ধন্যবাদ সুপ্রিয় শ্রোতা। আসলে আমি একটা কথা এখানে যোগ করতে চাই। ভারতীয় একজন চিকিৎসক, একজন নয় বেশ কয়েকজন চিকিৎসক এটা ধারণা করছে যে মাস্ক অতি দীর্ঘ সময় বা 12-14 ঘন্টা একটানা ব্যবহার করার ফলে কিন্তু নিউমোনিয়া বা অন্য ইনফ্লুয়েঞ্জার মতো বিভিন্ন অসুখ কিন্তু আসলে সৃষ্টি হচ্ছে শরীরের মধ্যে। তো এটা আসলে এখনো পর্যন্ত প্রতিষ্ঠিত নয়, বা এটা নিয়ে এখনো গবেষণা সুদূর হয়নি। তো আমি বলতে চাচ্ছি যে করোনা ভাইরাস প্রতিরোধে মাস্ক কিন্তু অবশ্যই ব্যবহার করতে হবে। আর সেক্ষেত্রে মাস্ক ব্যবহার করার নিয়ম যে অনেকেই করে যে একটা সার্জিক্যাল মাস্ক একবার ব্যবহার করার পরে যদি সেটা পকেটে বা কোনো জায়গায় রেখে দিয়ে আবার সেটা আমরা সেই অপরিষ্কার হাত দিয়ে আবার পরছি, আসলে কিন্তু এটা স্বাস্থ্যের জন্য ঝুঁকিকর, অনেকটা ঝুঁকির মুখে ফেলবে আপনাকে। শুধুমাত্র করোনা ভাইরাস নয়, সেখানে অন্য কোনো ভাইরাসও কিন্তু আপনাকে আক্রমণ করতে পারে। সুতরাং যে নিয়মটা রয়েছে, পরিষ্কার মাস্ক ব্যবহার করতে হবে, নাক এবং মুখ ঢেকে রাখতে হবে পরিষ্কার মাস্ক দিয়ে। সেটা একবার খুলে সেটা পকেটে রাখা বা নোংরা অবস্থায় রেখে যে আবার পরবেন, সেটা কিন্তু কখনোই করা যাবে না। তো আমি বলতে চাচ্ছি যে আপনি যেই মাস্কই পরেন, সেটা যেই নির্দেশনা রয়েছে যে মাস্ক একবার খুলে সেটা অপরিষ্কার জায়গায় রেখে আবার অপরিষ্কার হাত দিয়ে আবার পরবেন, এগুলো থেকে বিরত থাকবেন। আবার আরেকটা জিনিস খেয়াল করবেন যে অনেক দীর্ঘ সময় মাস্ক ব্যবহার করার পরে কিন্তু যে মাস্কটা ঘেমে যায়, অনেকটা ভেজে যায়, তো সেক্ষেত্রে আপনাকে সেই মাস্কটা পরিবর্তন করা উচিত বলে মনে করছি। ধন্যবাদ জানাচ্ছি, এবং সেই সাথে বলবো যে শ্রোতা প্রশ্ন করেছিলেন, আপনার প্রশ্নের উত্তরটি অবশ্যই পেয়ে গেছেন, এবং সেই অনুসারে মাস্ক ব্যবহার করবেন। এতে আপনিও সুস্থ থাকবেন এবং আপনার পরিবারের লোকজন সুস্থ থাকবে। স্যার, আমরা আলোচনায় আবারও ফিরতে চাই। আমরা আপনার কাছে এই মুহূর্তটা জানতে চাইবো যে একজন নারীর প্রতি সহিংসতা দূর করতে কি ধরনের আলোচনা সামাজিক যোগাযোগ মাধ্যমে করলে মানুষ উপকৃত হবে বলে মনে করেন? জি, ধন্যবাদ আপনাকে। আসলে নারীর প্রতি যে সহিংসতা, যে নির্যাতন, অত্যাচার বা যৌন নির্যাতন, এর আসলে এটা একটি জঘন্যতম অপরাধ বা জঘন্যতম কাজ। এগুলো জিনিস যদি মানুষের মধ্যে একবার পৌঁছানো যায় যে আসলে একটা নারীকে আমি অত্যাচার করছি, শারীরিকভাবে নির্যাতন করছি, বা রাস্তাঘাটে ইফটিজিং বা এই যে যৌন নির্যাতন করছি, এটা আসলে সমাজের চোখেও এটা একটা খারাপ কাজ, এবং আমার একটা মানুষ হিসেবেও একটা খারাপ কাজ। তো সুতরাং এই জিনিসগুলো যে এটা আসলে নারীর প্রতি এরকম সহিংসতা সৃষ্টি নয়, বরং নারীদের আমরা আলাদা চোখে না দেখে একদম একজন মানুষ হিসাবে সমাজের নারীদেরও যে একটা সমাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, একজন নারী যে একটা সমাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, সেই জিনিসটা যদি আমরা একবার খেয়াল করতে পারি, একবার যদি মনে করি যে না, সমাজে নারীদের প্রয়োজন, তো এই জিনিসগুলো যদি আমরা সোশ্যাল মিডিয়াতে এইগুলো নিয়ে যদি আলোচনা করতে পারি যে আসলে নারীদের প্রতি সহিংসতা সৃষ্টি নয়, তাদের প্রতি একটা ভালোবাসা দিয়ে একজন মানুষ হিসেবে মানবিকতা এবং শালীনতা বজায় রেখে তাদের সাথে চলা আমাদের উচিত। তো এতে মনে হয় যে মানুষ অনেকটা সুফল পাবে বলে মনে করি আমি। ধন্যবাদ জানাচ্ছি স্যার আপনাকে। সোশ্যাল মিডিয়ায় নারী প্রতি সহিংসতা দূর করতে বিভিন্ন ধরনের ভালো কিছু আলোচনা যদি করা হয় এবং এটা নিয়ে নানা ধরনের ভালো পোস্ট দিয়েও মানুষকে সচেতন করা যেতে পারে, ঠিক এই বিষয়গুলো যদি করা যায় তাহলে প্রতিনিয়তই মানুষ ভালো কিছু দেখবে এবং শিখবে বলে আমরা মনে করছি। স্যার, আমরা এইবারে একটি পিএসএ শুনতে চাই, আমরা সরাসরি চলে যাচ্ছি পিএসএতে। পরিবারের কারো যদি জ্বর, সর্দি বা ফ্লু হয় তাহলে তাকে অবশ্যই আলাদা করে থাকার ব্যবস্থা করতে হবে। জ্বর, সর্দি বা কাশি ও নিঃশ্বাসের সমস্যা হলে দেরি না করে চিকিৎসকের পরামর্শ নিন এবং করোনা আক্রান্ত হলে অবশ্যই 14 দিন হোম কোয়ারেন্টাইনে রাখুন। জনস্বার্থে আমেরিকান সেন্টার, ঢাকা। বাংলাদেশ এনজিওস নেটওয়ার্ক ফর রেডিও অ্যান্ড কমিউনিকেশন, BNNRC,
সৌজন্যে বরেন্দ্র রেডিও ৯৯.২ FM নওগাঁ। সুপ্রিয় শ্রোতা বন্ধু, এতক্ষণ শুনলাম পিএসএর কথাগুলো মনে রাখবেন এবং মেনে চলার চেষ্টা করবেন, এতে সকলেই উপকৃত হবে। আপনারা শুনছেন বরেন্দ্র রেডিও ৯৯.২ FM। অনুষ্ঠানটি দ্য আমেরিকান সেন্টার ঢাকা এবং বাংলাদেশ এনজিওস নেটওয়ার্ক ফর রেডিও অ্যান্ড কমিউনিকেশন BNNRC'র কারিগরি সহায়তায় নির্মিত। এই অনুষ্ঠান সম্পর্কিত যে কোনো প্রশ্ন করতে এখনই ডায়াল করুন 01-797-658191 এই নম্বরটি আমি আবারও বলছি 01-797-658191 এই নম্বরে। স্যার, আবারও আসছি আপনার কাছে। নারীর শারীরিক নির্যাতন নয়, বরং করোনাকালীন সময়ে নারীর স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে কি কি পদক্ষেপ নেওয়া দরকার বলে আপনি মনে করেন? জি, ধন্যবাদ আপনাকে। নারীর শারীরিক নির্যাতন নয়, বরং করোনাকালীন সময়ে নারী শুধু নয়, ওরা নিজে সুরক্ষিত থাকার জন্য যে সচেতনতা অবলম্বন করতে হবে, এটাই সবচাইতে বড় কথা, যে আমরা নিজে সচেতন থাকব এবং নারীদের প্রতি নির্যাতন নয়, নির্যাতনের ব্যাপারটা হচ্ছে শারীরিক নির্যাতন বা মানসিকভাবে নির্যাতন করছে বা যৌন নির্যাতনও করছে, একঘেয়েমি বা দীর্ঘ সময়, বিশেষ করে শ্বশুরবাড়ি বা স্বামী স্ত্রীর মধ্যে যে একটা দ্বন্দ্ব কোলাহল সৃষ্টি হচ্ছে, এটা আসলে এ থেকে আসলে আমাদের নিজেদেরই এটার সমাধান করতে হবে। আর নারী স্বাস্থ্য সুরক্ষার জন্য অবশ্যই আমাদের খাবারের দিকটা দেখতে হবে। আমরা আরেকটা জিনিস খেয়াল করি যে সমাজে পুরুষদের চাইতে কিন্তু নারীদের স্বাস্থ্য বা বিভিন্ন যে রক্ত স্বল্পতা বা বিভিন্ন রকমের পুষ্টি চাহিদা কিন্তু থেকে যায়। তো সেক্ষেত্রে আমি বলবো যে অবশ্যই নারীদের একটা অতিরিক্ত পরিচর্যা করা দরকার। আর একজন নারী কিন্তু একটা সুস্থ সবল একটা বাচ্চা দানের সক্ষমতা রাখে, সেক্ষেত্রে নারীদের পরিচর্যা অবশ্যই করা দরকার। আর করোনাকালীন সময় অবশ্যই যেটা খেয়াল রাখবেন যে ঘন ঘন হাত সাবান পানি দিয়ে পরিষ্কার করবেন, এটা একটা অবশ্যই প্রয়োজনীয় একটা বিষয়। এবং ঘরের বাইরে না যাওয়াই উত্তম। আর অহেতুক বিভিন্ন জায়গায় ঘোরাফেরা অবশ্যই বর্জন করতে হবে। আর দৈনন্দিন কাজের পাশাপাশি পরিষ্কার পরিচ্ছন্নতা এটা কিন্তু অবশ্যই বজায় রাখতে হবে। জি, ধন্যবাদ জানাচ্ছি। নারীর শারীরিক নির্যাতন নয়, বরং করোনাকালীন সময়ে নারীদের পাশে পুরুষরাও থাকবে, এমনটি প্রত্যাশা রাখছি আমরা, এবং সেই সাথে তারা সকলে স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করেই সময়গুলোকে পার করবেন। সুপ্রিয় শ্রোতা বন্ধু, এই অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত জানাতে পারেন ফেসবুক এবং SMS এর মাধ্যমে। আমাদের ফেসবুক ঠিকানা www.facebook.com/বরেন্দ্ররেডিও নওগাঁ। আর যারা SMS এর মাধ্যমে প্রশ্ন করতে চান অথবা মতামত জানাতে চান, তাদের জন্য বলছি আপনার মোবাইলে রাইট মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন RB স্পেস আপনার নেম স্পেস লোকেশন এবং আরও একটি স্পেস দিয়ে আপনার মতামত লিখিয়ে পাঠিয়ে দিন 7171 এই নম্বরে। শ্রোতা বন্ধুরা, এবার যদি ভিন্ন কিছু হয় তবে তো মন্দ হয় না। এবার আমরা শুনবো একটি রেডিও স্পট। মুনি, ও মুনি, কই তুই? এই তো ভাই, আমি বান্ধবীর সাথে গপ্প করছি। যে শোন, এখন থেকে ইনকা করে গপ্প করা যাবে না। কে ভাই? দেশত করোনা ভাইরাস আসিছে। আমি ওই পাড়াত শুনে আনু জব্বার মাস্টারের বেটির নাকি করোনা হয়েছে। কি কোন ভাই? তাহলে এখন কি হবে? এখন হামাকরক সাবধানে থাকা লাগবে। ঘন ঘন হাত ধোয়া, মাস্ক পরা, দূরত্ব বজায় রাখা, দরকার ছাড়া বাড়ির বাইরেও বাইর হওয়া যাবে না। হ ভাই, মুই বুঝিছু। আমরাও যদি সচেতন হই তবে ভালো থাকবার পারমু। বান্ধবী, তুই এখন যা, আর তুইও সাবধানে থাকিস। করোনায় ভয় নয়, সচেতন হলে হবে জয়। সুপ্রিয় শ্রোতা বন্ধু, এতক্ষণ শুনলাম রেডিও স্পট।
নিশ্চয়ই ভালো লেগেছে এবং ভালো লাগার জায়গা থেকে আপনি মনে রাখবেন এই রকম ঘটনা যেন আর না ঘটে। সকলে মিলেমিশে একসাথে থাকব, এই হোক আমাদের অঙ্গীকার। সুপ্রিয় শ্রোতা বন্ধু, আপনারা শুনছেন বরেন্দ্র রেডিও ৯৯.২ FM। অনুষ্ঠানটি দ্য আমেরিকান সেন্টার ঢাকা এবং বাংলাদেশ এনজিওস নেটওয়ার্ক ফর রেডিও অ্যান্ড কমিউনিকেশন BNNRCর কারিগরি সহায়তায় নির্মিত। এই অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত জানাতে পারেন ফেসবুক এবং SMS এর মাধ্যমে। আমাদের ফেসবুক ঠিকানা www.facebook.com/বরেন্দ্ররেডিওনওগাঁ। আর যারা SMS এর মাধ্যমে প্রশ্ন করতে চান, মতামত জানাতে চান, তাদের জন্য বলছি আপনার মোবাইলে রাইট মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন আরবি স্পেস আপনার নেম স্পেস লোকেশন এবং আরও একটি স্পেস দিয়ে আপনার মতামত লিখে পাঠিয়ে দিন 7171 এই নম্বরে। সুপ্রিয় শ্রোতা, আমরা অনুষ্ঠানের একদম শেষ প্রান্তে চলে এসেছি। আমাদের সাথে আজকে আলোচনায় যুক্ত ছিলেন ডাক্তার শাহাদাত রাজিন সাগর, পরিচালক NS কনসালটেশন সেন্টার, মান্দা, নওগাঁ। স্যার, এতক্ষণ আমাদের অনুষ্ঠানে আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য ধন্যবাদ জানাচ্ছি। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর সেই সাথে অবশ্যই রেডিও বরেন্দ্রকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাতে চাই এবং আমি আসলেই ভালো লেগেছে আপনাদের এই অনুষ্ঠানে যুক্ত হতে পেরে। আর আমি নওগাঁবাসী, পুরো নওগাঁবাসীকে জানাতে চাই যে আপনাদের মাধ্যমে যে করোনাকে ভয় নয়, সচেতনতা মেনে চললেই এটা প্রতিরোধ বা এ থেকে রেহাই পাওয়া সম্ভব। আর সকলে সুস্বাস্থ্য কামনা করে আমিও বিদায় নিচ্ছি। আর সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। ধন্যবাদ আপনাকে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। করোনা প্রতিরোধ বিষয়ক ম্যাগাজিন অনুষ্ঠান করোনাতে নাই ভয়, সচেতন হয়ে করব জয়। অনুষ্ঠানটি শুনতে কান পাতুন আগামী সোমবার বিকেল 5:01 শুধুমাত্র বরেন্দ্র রেডিও ৯৯.২ FM এ। শ্রোতা বন্ধুরা, আমাদের সাথেই থাকুন। আবারও নতুন কোনো অতিথিকে নিয়ে হাজির হব আগামী হ্যালো ডাক্তার অনুষ্ঠানে। শোনার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি নাজনীন নাহার শিমু। হ্যাঁ শ্রোতা বন্ধুরা, রেডিও বরেন্দ্র থেকে প্রতি সোমবার প্রচারিত হচ্ছে করোনা প্রতিরোধ বিষয়ক জনসচেতনতামূলক ম্যাগাজিন অনুষ্ঠান করোনাতে নাই ভয়, সচেতন হয়ে করব জয়। শুনতে ভুলবেন না। ভালো থাকার প্রত্যাশায় বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।